দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের চট্টগ্রামে। শুরুতেই শিরোনাম। বন্দরনগরীর ফিলিং স্টেশনগুলোতে তেল নিতে আজও দীর্ঘ লাইন। ডিজেলও বিক্রি হচ্ছে রেশনিং পদ্ধতিতে। প্রশাসনের তদারকির পরও কাটেনি সংকট। 4-5 ঘন্টা পরে একবার দেয়, তাও সিরিয়াল ধরা লাগে তেলের জন্য। যে পাম্পে যাই 4টা 5টা 6টা এর বেশি না দেয়। বাসায় নিয়ে মজুত করতেছে, দেখতেছি বোতল বড় বড় রেখে দিচ্ছে, আর যাদের প্রয়োজন ওরা নিতে পারতেছে না। একীভূত হওয়া 5 ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান, আমানত ফেরত দেওয়া ও লেনদেন স্বাভাবিক করা সহ বিভিন্ন দাবি। বঙ্গোপসাগরে জলদস্যুদের উৎপাতে অতিষ্ঠ জেলেরা। কক্সবাজারে 3 মাসেই 2 শতাধিক লুটের ঘটনা, কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি। এই বুড়োর মানুষের মারধর করে, আর কিছু মানুষ মারি ফেলে, কিছু মানুষ ঠ্যাং বাই দিয়ে দল এই কুম মারে, তো মাছ টাছ নিয়ে যায়, সব নিয়ে যায়। জলদস্যুদের আস্তানা আছে, এটা সমূলে যেন নির্মূল করা হয়। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। জ্বালানি তেলের জন্য অপেক্ষমান গাড়ির চাপে চট্টগ্রামের সব পেট্রোল পাম্পের সামনে এখন দীর্ঘ যানজট। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও তেল পাচ্ছেন না চালকরা। অন্যদিকে যানজটে যাত্রীদের ভোগান্তিও চরমে। পেট্রোল অকটেনের পর ডিজেলও দেয়া হচ্ছে রেশনিং পদ্ধতিতে। চলছে প্রশাসনের মনিটরিংও, তারপরও এই সংকট কাটছে না। জ্বালানি তেল নিতে পেট্রোল পাম্পের সামনে যানবাহনের দীর্ঘ লাইন, আর এতেই সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। পরিস্থিতির নিয়ন্ত্রণে এক পর্যায়ে সাময়িক সময়ের জন্য জ্বালানি বিক্রি বন্ধ রাখে নগরীর টাইগার পাস এলাকার এই পাম্পটি। চট্টগ্রামে প্রায় সব পেট্রোল পাম্পের সামনে একই চিত্র। একদিকে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও কাঙ্ক্ষিত জ্বালানি না পেয়ে ক্ষুব্ধ চালকরা, অন্যদিকে যানজটের ভোগান্তি। সরকার বলতেছে পর্যাপ্ত পরিমাণে মজুদ আছে, কিন্তু আমরা পাম্পগুলোতে ঘুরলে কোথাও আমরা ওইরকম পাচ্ছি না। কোনো পাম্পে তেল পাচ্ছি না, বলতে এমনি ছাড়া দোকানে তেল পাচ্ছি। যারা পাম্প আছে, পাম্প অনেকেই বন্ধ করে দিচ্ছে, শুধু বাসায় নিয়ে মজুত করতেছে, দেখতেছি বোতল বড় বড় রেখে দিচ্ছে, আর যাদের প্রয়োজন ওরা নিতে পারতেছে না। সরকার জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে বললেও পাম্পে নেই কেন? প্রশ্ন গাড়ির মালিক ও চালকদের। সংঘবদ্ধ সিন্ডিকেটের কারসাজি কিনা তা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। এটা অবশ্যই সিন্ডিকেট, তেল আছে কিন্তু তেল দিচ্ছে না। বাংলাদেশটা হচ্ছে আপনি একটু সিন্ডিকেটের মধ্যে যাচ্ছে সবসময়। ব্যবসায়িকরাই ফয়দা লোটে বেশিরভাগ। মজুত করে রাখলে আমরা 1 তারিখে দাম বাড়লে ওটা এই মজুতটা ওরা বাড়ায় বিক্রি করতে পারবে। এখন সরকার যদি 5 টাকা যদি কমায় দেয়, দেখবেন সচরাচর সব ঠিক। এদিকে পেট্রোল অকটেনের পর ডিজেলও রেশনিং পদ্ধতিতে দেওয়া হচ্ছে কিছু কিছু পাম্পে, যা ভোগান্তি বাড়িয়েছে আরও। আমাদেরকে দিতেছে না, মনে করেন 4-5 ঘন্টা পরে একবার দেয়, তাও সিরিয়াল ধরা লাগে তেলের জন্য। আমরা 2বার করে নিছি, আর মানে ভাড়াও কম ছিল, আমরা ভাড়াও কম মারছি। যে পাম্পে যাই 4টা 5টা 6টা এর বেশি না দেয়। এ নিয়ে পাম্পের বিক্রয় কর্মীদের সাথে প্রায় বাকবিতণ্ডায় জড়াচ্ছেন চালকরা। ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় এই সংকট বলছেন পাম্প মালিকরা। আমরা যেভাবে তেল পাচ্ছি ইনশাল্লাহ আমরা ওইভাবে দিয়ে যাচ্ছি, এভাবে দিয়ে যাব, কিন্তু মানুষ তো নিজেরা নিজেদের বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, সেটার সাথে তো আমরা দায়ী নয়। আমরা তো আগে 3 গাড়ি 4 গাড়ি তেল আনতাম প্রতিদিন কন্টিনিউ, ওরা আমাদেরকে এখন দিচ্ছে যে 2 গাড়ি করে। সরকার থেকে তেল মানে পেট্রোল কর্পোরেশনকে দিচ্ছে না। গত 2 দিন ধরে বিভিন্ন পেট্রোল পাম্পে প্রশাসনের তদারকি এবং জরিমানার পরও পাল্টাচ্ছে না চিত্র। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। জ্বালানি তেলের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমরা জানবো। রাঙামাটির কি অবস্থা সেটি জানাবার জন্য সহকর্মী শামসুল আলম অপেক্ষা করছেন। শামসুল, রাঙামাটিতে পাম্পগুলোর পরিস্থিতি কেমন জানাবেন? চাহিদা অনুযায়ী জ্বালানি তেল পাওয়া যাচ্ছে কিনা, রেশনিং পদ্ধতি মানা হচ্ছে কিনা, সেটাও একটু জানতে চাই। বৃষ্টি, আপনি যেমনটি বলেছেন যে রাঙ্গামাটিতে জ্বালানি তেলের যে চাহিদা অনুযায়ী কিন্তু রাঙ্গামাটিতে জ্বালানি তেলের সরবরাহ কিন্তু তুলনামূলক অনেক কম। দিন যত গড়াচ্ছে রাঙ্গামাটিতে কিন্তু এখানে যে জ্বালানি তেলের সংকট তীব্র থেকে তীব্র আকার ধারণ করছে। আপনাকে আমি দেখাতে চাই, আমি যে এখন যে পেট্রোল পাম্পটিতে দাঁড়িয়েছি, সে পেট্রোল পাম্পে সকাল থেকে কিন্তু এখানে
কোনো প্রকার জ্বালানি তেল কিন্তু এখান থেকে সরবরাহ করা হয়নি। তাছাড়া রাঙ্গামাটি জেলা শহরের মধ্যে 4টি পাম্প রয়েছে। 4টি পাম্পের মধ্যে থেকে আজকে থেকে সকাল পর্যন্ত থেকে একটি পাম্পও কোনো জ্বালানি তারা সরবরাহ করতে পারে। তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটা আমাদেরকে জানিয়েছে সেটা হচ্ছে আগামীকাল যদি জ্বালানি তাদেরকে সরবরাহ করা হয় তাহলে আগামীকাল থেকে তারা আবার এখানে এই পেট্রোল পাম্পগুলোতে তারা জ্বালানি সরবরাহ করবে। তাছাড়া বৃষ্টি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, প্রশাসনের পক্ষ থেকে জ্বালানি সংকট মোকাবেলার জন্য ইতিমধ্যে তারা বেশ কিছু পদক্ষেপ তারা গ্রহণ করেছে। তার মধ্যে তারা রেশনিং পদ্ধতিটা সেটা তারা চালু করেছে। এর মধ্যে রবি এবং মঙ্গল এবং বৃহস্পতিবার এই 3 দিন ডিজেল দেওয়া হবে এবং এই ডিজেলটা পাবে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত সাধারণ যারা ভোক্তা তারা পাবে এবং সরকারি যে কর্মকর্তারা রয়েছে এবং কর্মচারীরা তারা দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত পাবে। তাছাড়া শনি, সোম এবং বুধবার এই 3 দিন অকটেন সরবরাহ করা হবে। অকটেনে সাধারণ জনগণের জন্য সকাল 9টা থেকে 11টা পর্যন্ত নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং সরকারি যেসব যানবাহন রয়েছে তাদেরকে 2টা থেকে 3টা পর্যন্ত তাদেরকে তেল এই অকটেন সরবরাহ করা হবে। তাছাড়া আমরা যে বিষয়টি এখন এখানে পরিলক্ষিত হচ্ছে সেটি হচ্ছে রাঙ্গামাটির যে জেলা, রাঙ্গামাটি জেলা 10টি উপজেলা নিয়ে এই রাঙ্গামাটি জেলাটি গঠিত। এই 10 উপজেলার সাথে মধ্যে 7টি উপজেলার একমাত্র যোগাযোগ ব্যবস্থা হচ্ছে নৌপথে। এই নৌপথে যোগাযোগের জন্য তারা যে লঞ্চ এবং যে বোটগুলো এখানে রয়েছে, লঞ্চ এবং এই বোটগুলোতে যে জ্বালানির সংকট দেখা দিয়েছে, যার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে দেখা গেছে যে বেশ কিছু উপজেলার সাথে এই লঞ্চ এবং বোট যোগাযোগ বন্ধ হওয়ার উপক্রম রয়েছে। আজকে আমরা কথা বলেছিলাম কয়েকজন বোট এবং লঞ্চ চালকের সাথে, তারা আমাদেরকে যেটি জানিয়েছে যদি আগামী কালকের মধ্যে যদি তাদেরকে তেল সরবরাহ করা না হয় তাহলে আগামীকাল এর পর থেকে বেশ কিছু উপজেলার সাথে লঞ্চ যাওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টি বিস্তারিত করে জানাচ্ছিলেন, ধন্যবাদ শামসুল। আমানত ফেরত দেয়া এবং লেনদেন স্বাভাবিক করা সহ বিভিন্ন দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছেন একীভূত হওয়া 5 ব্যাংকের ভুক্তভোগী গ্রাহকরা। অচলাবস্থা নিরসন এবং হেয়ারকাট বাতিল না করলে ব্যাংক অচলের মতো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। পরে ব্যাংক কর্তৃপক্ষকে স্মারকলিপি দেন। সকালে চট্টগ্রাম মহানগরীর চকবাজারে ব্যাংকের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন করেন একীভূত হওয়া 5 ব্যাংকের ভুক্তভোগী গ্রাহকরা। এ সময় তারা এসব ব্যাংকের লেনদেন স্বাভাবিক করা, আমানতকারীদের জমানো টাকা ফেরত দেয়া এবং হেয়ার কাটের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। একীভূত করার নামে নানা অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করেন তারা। জানুয়ারি 24 থেকে ডিসেম্বর 25 পর্যন্ত আমরা কোনো প্রকার প্রফিট পাবো না, তাহলে আমাদের প্রশ্ন, আমরা আপনাদের এখানে টাকাটা আমরা কি জন্য রাখলাম? আমরা আমাদের টাকা পাচ্ছি না। আমাদের টাকা যখন চাইতে যায় আমাদেরকে বিভিন্ন অজুহাত, বিভিন্ন কথা, বিভিন্ন ধরনের প্রতারণামূলক কথা বলে। ব্যাংকের সমস্যা একটু কাটছাট করতে পারে, এত কাটছাট করতে পারে না, একদম রাস্তা ফেলে দিচ্ছে আমাদেরকে। 23 সাল 24 সাল 25 সালে কোনো মুনাফাই আমাদেরকে দিচ্ছে না। গ্রাহকদের অভিযোগ, নানা অজুহাতে ব্যাংকগুলো গ্রাহকদের টাকা দিচ্ছে না। জরুরি প্রয়োজনে নিজেদের জমানো টাকা না পেয়ে অনেকে চরম কষ্টে আছেন। দাবি না মানলে একীভূত করা সব ব্যাংক অচলের কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন আমানতকারীরা। যদি আপনি ওই কাল বিলম্ব করেন তাহলে আগামী 7 এপ্রিল মঙ্গলবার বৃহত্তর আন্দোলন হবে। বাংলাদেশ ব্যাংকের সামনে আমরা কাপড় পরে আমরা সে জায়গায় গণ অনশন, মানববন্ধন সহ আমরা 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছি। আমাদেরকে অশান্ত করে তুলতে আমরা সরকারি বেসরকারি বুঝবো না, আমরা পুরো ব্যাংকিং ব্যবস্থাকে অচল করে দিব। পরে বিক্ষোভ মিছিল করেন আমানতকারীরা। মিছিল নিয়ে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংকের কয়েকটি শাখায় গিয়ে স্মারকলিপি দেন তারা। আমাদের অতিরিক্ত কোনো কথা নেই, আমাদের কথা হচ্ছে কি আমাদের হেয়ার কাটটা অতি তাড়াতাড়ি ক্যান্সেল করতে হবে এবং আমাদেরকে সংবাদ সম্মেলন করে বলতে হবে ওনাকে। শাখা প্রধানকে দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করে দ্রুত ব্যবস্থা নিতে আহ্বান জানান। জুবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে চাকসু ও ছাত্র দলের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, হাটহাজারীতে পেট্রোল পাম্পে তেল নিতে গেলে মাসুম বিল্লের উপর অতর্কিত হামলা হয়। জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে ক্যাম্পাসে কঠোর কর্মসূচির
হুঁশিয়ারি দেন তারা। জ্যাকসন নেতা এবং সাধারণ শিক্ষার্থীরাও এই কর্মসূচিতে অংশ নেন। এদিকে জালাল উদ্দিন মুন্না নামের একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরিষ্কার ভাষায় বলছি, আগামী 24 ঘন্টার মধ্যে সকল ফ্যাসিবাদী কার্যক্রমকে বন্ধ করুন। এই ফ্যাসিবাদ ক্যাম্পাসের মধ্যে নতুন করে তালা বাঁধতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় বহিরাগত সন্ত্রাসীরা এসে এখানে বিভিন্ন ধরনের অপরাধ করছে, যেগুলো প্রশাসন নিবৃত্ত করতে পারছে না এবং নিয়ন্ত্রণ করতে পারছে না। বঙ্গোপসাগরে জলদস্যুদের উৎপাতে অতিষ্ঠ জেলেরা। ঈদের পর গত এক সপ্তাহে কক্সবাজারে আক্রান্ত হয়েছে 20টির বেশি ট্রলার। 3 মাসে ঘটেছে 2 শতাধিক ঘটনা। মারধর, চাঁদা দাবি, সরঞ্জাম লুট করায় আতঙ্কে মৎস্যজীবীরা। দস্যুতা নিয়ন্ত্রণ, সংঘবদ্ধ চক্রকে ধরার দাবি জানান তারা। ঈদের পর থেকে গত এক সপ্তাহে জলদস্যুদের কবলে পড়েছে কুতুবদিয়ার এফবি মায়ের দোয়া, আল্লাহর মালিক সহ বিভিন্ন উপজেলার অন্তত 20টির বেশি মাছ ধরা ট্রলার। মাঝি মাল্লাদের অভিযোগ, তাদের মারধর করে ট্রলারের সরঞ্জাম, মাছ, তেল লুট করে নিয়ে যায় জলদস্যুরা। এর আগে গত 25 ফেব্রুয়ারি কুতুবদিয়ার এফবি আজুব আক্তার মানু নামে মাছ ধরা ট্রলারে জলদস্যুদের গুলিতে নিহত হয় খোকন নামে এক জেলে। এ অবস্থায় আতঙ্কে আছেন জেলেরা। মাছ তার লগে ঠিয়া বসে আসিল লগে হয়, তার মোবাইল জল এগুলো লগে হয়। এই বুড়োর মানুষের মারধর করে আর কিছু মানুষ মারি ফেলে, কিছু মানুষ ঠ্যাং বাই দিয়ে দেওয়ালের এই কুম মারে, মানে বুড়োর মানুষরে তো মারিয়ে ফেলে। তো মাছ তার নিয়ে যায়, সব নিয়ে যায়। মানুষের জিনিসপত্র বেগিন লগে বোটের মেশিন টেশিন নষ্ট করে ফেলাই, মানুষের কিশোর তুয়াই পায়, কিশোর তুয়াই না পায়, এগুলা করে ফেলাই। ভুক্তভোগীদের অভিযোগ, জলদস্যুরা সাগরে ডাকাতির পাশাপাশি মোটা অঙ্কের চাঁদা দাবি করে মাঝি মাল্লা ও ট্রলার মালিকদের হুমকি দিচ্ছে। মাছ ধরার নিষেধাজ্ঞার সময় সামনে রেখে জলদস্যুদের উৎপাত বেড়েছে। বছর হিসাবে 20,000 দিয়ে পারে, তাহলে তোর করছুন তারপরে হদূর লই যায়, তারপরে হদে বলা ঠিয়া দেয় ফোন করি ওর মারি ধরি ওর ঠিয়া খুঁজে নইলে ধরি বানিলে যে নইলে মারে। তারা স্বরাষ্ট্রমন্ত্রী রাজের নিরাপত্তা চাই। মাছ জুম মাঝুমন সুস্থ মতন খুলত আনি বেশি ফেরি। বাঁশখালী, মহেশখালী, কক্সবাজার শহরের নাজিরা টেক, কুতুবদিয়া, টেকনাপের বাহারছড়া এবং ফিশারি ঘাটের একটি গ্রুপ জলদস্যুদের নিয়ন্ত্রণ করছে। এদের অনেকেই গত সরকারের আমলে আত্মসমর্পণ করেও আবার পুরনো পেশায় ফিরেছে। তাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করতেছে কক্সবাজার কেন্দ্রিক, বাঁশখালী কেন্দ্রিক বিভিন্ন এলাকার, বিশেষ করে আমাদের কক্সবাজার কেন্দ্রিক কিছু মাস্টার মাইন্ড বা কিছু সিন্ডিকেট, বাঁশখালী কেন্দ্রিক, মহেশখালী কেন্দ্রিক, সোনাদিয়া কেন্দ্রিক যে জলদস্যুদের আস্থানা আছে, এটা সমূলে যেন নির্মূল করা হয়। তবে দস্যুতা রোধে সাগরে নিয়মিত টহলের কথা বলছে কোস্টগার্ড ও নৌবাহিনী। টহলের মাধ্যমে আমরা সমস্ত তথ্য সরবরাহ করছি। কোনো জলদস্যু কিংবা কোনো জেলের পক্ষেই আমাদের নজরদারি এড়িয়ে কোনো রকম অন্যায় করা সম্ভব। শহীদুল সুমন, যমুনা নিউজ। চট্টগ্রামে শুরু হয়েছে 19 দিনব্যাপী স্বাধীনতা বইমেলা। বিকেলে নগরীর জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে ফিতা কেটে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এবারের বইমেলায় 40,000 বর্গফুট জায়গা জুড়ে 112টি প্রকাশনা সংস্থার 129টি স্টল অংশ নিচ্ছে। এর মধ্যে 35টি ডাবল স্টল, 94টি সিঙ্গেল স্টল। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত, ছুটির দিনে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত সবার জন্য এই মেলা উন্মুক্ত থাকবে। স্বাধীনতার কারা এগুলি বন্ধ করেছে, আমি মেলা প্রাঙ্গণ থেকে ঘুরে আসবো। সহকর্মী জুবাইর রিফাত অপেক্ষা করছেন আমাদের জন্য। রিফাত, যেহেতু আজ প্রথম দিন, পাঠকদের ভিড় কেমন দেখছেন জানাবেন। বৃষ্টি, আপনি জানেন চট্টগ্রামে প্রতি বছরই ফেব্রুয়ারি মাসটিতে মূলত বইমেলার আয়োজন করে থাকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, কিন্তু এবার একটু ব্যতিক্রম। এবার যেহেতু জাতীয় নির্বাচন গিয়েছে এবং রমজান মাসও ছিল, সেটির কারণে ফলত যেটি হয়েছে মার্চের শেষ দিক, অর্থাৎ মার্চের একেবারে শেষ দিন যেটি 31 মার্চ, আজ বিকেল 4টায় আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটির যিনি মেয়র রয়েছেন তিনি সশরীরে এসে এটি উদ্বোধন করেছেন এবং উদ্বোধন পরবর্তী সাংবাদিকদের সাথে কথা বলেছেন।
আপনাকে একটু জানিয়ে রাখি, মূলত চট্টগ্রাম সিটি কর্পোরেশন তরুণ সমাজের মধ্যে উৎসাহ উদ্দীপনা বাড়াতে এবং মাদক এবং অন্যান্য জিনিসপত্র থেকে মূলত দূরে রাখার জন্যই এ ধরনের মেলার আয়োজন করে থাকে প্রতি বছর। এবারও তার ব্যতিক্রম নয় এবং প্রথম দিন উপলক্ষে মেলায় আমরা আংশিক ভিড় দেখতে পাচ্ছি। অর্থাৎ প্রথম দিন যেহেতু আপনি নিশ্চয়ই ক্যামেরা ফ্রেমে দেখতে পাচ্ছেন, এখানে মোট সিঙ্গেল যে প্রকাশনা সেটি অর্থাৎ স্টল রয়েছে 94টি, সিঙ্গেল স্টল এবং ডাবল স্টল রয়েছে 35টি, অর্থাৎ 112টি প্রকাশনা চট্টগ্রাম এবং ঢাকার মিলিয়ে চট্টগ্রামে বইমেলা শুরু হয়েছে। প্রথম দিন উপলক্ষে তেমন ভিড় আমরা দেখতে পাচ্ছি না এবং ওয়েদার অর্থাৎ আবহাওয়ার অবস্থাও আজকে তেমন একটা ভালো না, বৃষ্টি আসবে সমূহ অবস্থা। আমরা কয়েকজন পাঠকের সাথে প্রথম দিন উপলক্ষে একটু কথা বলতে চাই। মূলত মেলাতে আজ তো প্রথম দিন, কেমন লাগছে একজন পাঠকের দৃষ্টিভঙ্গি থেকে বলবেন কেমন লাগছে? আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে সুন্দর এই আয়োজনের জন্য। আমরা সবাই জানি বইমেলা আমাদের প্রাণের উৎসব এবং সেই সাথে উৎসবের মাধ্যমে আমরা প্রতি বছর কিন্তু গুণী লেখকদের পেয়ে থাকি এবং সেই সাথে যারা বই পড়তে ভালোবাসেন সেই সকল প্রিয় পাঠকদেরও কিন্তু আমরা এই আয়োজনের মাধ্যমে পেয়ে থাকি। যদি পাঠকের জায়গা থেকে বলতে চাই তাহলে বলবো যে উৎসব মুখর পরিবেশে আজকে থেকে এই আয়োজনটি শুরু হলো এবং আমি নিজেও কিন্তু ব্যক্তিগতভাবে একজন লেখক এবং সেই সাথে এই প্রথমবারের মতো আমি স্বাধীন প্রকাশনের স্টলে কিন্তু এবার বসছি। তো কি ধরনের পাঠকদের ভিড় দেখতে পাচ্ছেন আজকে প্রথম দিন উপলক্ষে একটু যদি বলতেন? আমি আজকে অসংখ্য ক্ষুদে পাঠকদের দেখতে পেলাম যারা বিভিন্ন ধরনের বই পড়তে ভালোবাসে, যেমন রোমান্স আছে, তার মধ্যে ভ্রমণ বিষয়ক আছে, বা এই যে ভূতের যে বইগুলো সেই বইগুলো কিন্তু তারা চাইছে। যদি অনেক স্টল কিন্তু এরই মধ্যে সাজানো হয়েছে, অনেক স্টল কিন্তু সাজানোর মধ্যে আছে। তো আশা করছি কয়েকদিনের মধ্যে কিন্তু প্রতিটা স্টল কিন্তু গুছিয়ে তাদের প্রিয় বইগুলো নিয়ে বসবে এবং পাঠকরাও লেখকদের পাশাপাশি সুন্দর এই আয়োজনে সামিল হবে। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই শুনছিলেন আসলে পাঠক এবং লেখকদের যে মিলন মেলা, সেই মিলন মেলার একেবারে যে স্টল যে বিষয়টি সেটি কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে বইমেলা, সেই বইমেলাটিতে কিন্তু একেবারে জমে উঠেছে। এখানে লেখকদের উপস্থিতি যেমন আছে প্রথম দিন উপলক্ষে গুটি কয়েক, পাঠকদের উপস্থিতি আছে, ক্যামেরা ফ্রেমে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। মূলত যে স্টলগুলো, সেই স্টলগুলো সাজানোর কাজও চলছে এখানটাই। যেহেতু প্রথম দিন, সেই প্রথম দিন উপলক্ষে কিন্তু সবগুলো স্টল এখন পর্যন্ত প্রস্তুত হয়নি। ফলত যেটি হয়েছে, শেষ না হওয়াতে এখন পর্যন্ত স্টল যে তৈরি করা, সেই তৈরি করার কাজ কিন্তু এখন পর্যন্ত চলছে। আর এই মেলা চলবে 19 দিন ব্যাপী। আগামী 18 এপ্রিল এই মেলার সমাপনী দিন এবং পুরো এই 19 দিন ব্যাপী কিন্তু এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থেকে শুরু করে নানা বিষয়ের আয়োজন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। তো এই ছিল আমার কাছ থেকে স্বাধীনতা বইমেলার সর্বশেষ খবরাখবর। শুনছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ রিফাত। খাগড়াছড়িতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে শহরের মুসলিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাজমিন আক্তার। এ সময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করায় অভিযুক্তকে ৮০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ভবিষ্যতে অবৈধভাবে মাটি না কাটতে সতর্ক করা হয়। রাঙামাটির লংগদুতে পাহাড়ি দুর্গম এলাকায় একটি সোলার চালিত ডিপ টিউবওয়েল স্থাপন করেছে সেনাবাহিনীর লংগদু জোন। সকালে উপজেলার ভাঙামুড়া হকপাড়া এলাকায় টিউবওয়েলটির উদ্বোধন করা হয়। জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদের নির্দেশনায় মেজর আল জাকারিয়া আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। জানান, দুর্গম পাহাড়ি এলাকায় সমতল থেকে প্রায় ৩০০ ফুট উঁচুতে বিশুদ্ধ পানির অভাবে ভোগান্তিতে ছিলেন স্থানীয় বাসিন্দারা। আর এই সোলার ডিপ টিউবওয়েলের মাধ্যমে অর্ধশতাধিক পাহাড়ি ও বাঙালি পরিবার নিরাপদ পানি ব্যবহারের সুযোগ পাবে। এ সময় টিউবওয়েলের সঠিক ব্যবহার, রক্ষণাবেক্ষণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি। আর এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।